আসসালামু আলাইকুম স্যার, আপনার কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি ফিনান্সে ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায় স্যার রাজশাহী বোর্ড 2025 এ যে বোর্ড কোশ্চেনটা আছে সেটা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে বুঝো, কারণ এই অধ্যায়কে অনেক বেশি প্যারা মনে হয়, ঠিক আছে? এখানে প্যারার কিছু নেই, অনেক সহজ একটা অধ্যায়। জাস্ট ধারাবাহিক কয়েকটা টপিক তুমি মাথায় রাখলেই তোমার জন্য একবারে সুন্দর এবং সহজ একটা অধ্যায় হবে আমি মনে করি। তাহলে খেয়াল করো স্যার, তোমার কোশ্চেনটা কি বলছো স্যার? মিস্টার সবুজ ভুট্টা খোসা থেকে ব্যাগ তৈরির কারখানা স্থাপন করতে চান। আচ্ছা ঠিক আছে, ওয়েল। উনি একটা মিস্টার সবুজ নামে একটা ব্যক্তি আছে, তিনি ভুট্টার যে খোসা আছে সেটা দিয়ে উনি কি স্যার ব্যাগ তৈরি করতে চায়, যার জন্য উনি একটা কারখানাও তৈরি করতে চায়। যার কারণে কি স্যার যন্ত্রপাতি বাবদ ব্যয় হবে 2 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। তার মানে খেয়াল করো, যন্ত্রপাতি বাবদ আমার ব্যয় হবে কত স্যার? 20 লক্ষ টাকা। এটা একটা ইনভেস্টমেন্ট, একটা বিনিয়োগ, তাই না? তো আমরা বিজনেসের জন্য যদি কোনো একটা যন্ত্রপাতি করি, কোনো একটা মেশিন কিনি বা কোনো একটা ভূমি কিনি, কোনো একটা তোমার কি বলে মানে একটা কলকারখানা যদি আমরা কিনি, সেগুলো হচ্ছে আমাদের জন্য বিনিয়োগ হবে স্যার, ঠিক আছে? এখানে আমার প্রাথমিক বিনিয়োগ কত স্যার? 20 লক্ষ টাকা। বার্ষিক অবচয়ের পরিমাণ 1 লক্ষ টাকা, তার মানে প্রতি বছর অবচয় হবে কত স্যার? 1 লক্ষ টাকা। এবং করের হার 30%, তার মানে আমরা কর সবার শেষে বাদ দিব কত স্যার? 30%। উক্ত কারখানায় থেকে আগামী 5 বছরে যথাক্রমে মানে উক্ত কারখানা থেকে 5 বছরে কত টাকা আয় হবে বা 5 বছরে কত টাকা বিক্রি হবে সেটা তালিকা বলা আছে স্যার। তো খেয়াল করছে কি বলছে, আমি আবারও বলছি। উক্ত কারখানা থেকে আগামী 5 বছরে যথাক্রমে 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, আবারও 5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা ও সবার শেষে 5,50,000 টাকা বিক্রি হবে সে ধারণা করছে স্যার। এরপর কি স্যার? চলতি খরচ বিক্রয় আয় 20%, মানে আপনার চলতি খরচের দশা কত স্যার? 20%। তো এখানে উল্লেখযোগ্য বিষয় কি, এখানে কিন্তু আপনার স্থির খরচ বা স্থায়ী ব্যয় দেওয়া নেই স্যার। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমরা জানি কি স্যার, যদি অবচয় দেওয়া না থাকে সেটা কিন্তু বার করতে হয়, সেটা কিন্তু অবশ্যই স্যার ডেফিনেটলি আমাকে বের করে নিতে হয়। সেটা সূত্র কি স্যার আমরা বলেছি স্যার, ঠিক আছে? তাহলে আমার ক নম্বর কি বলছে স্যার? ক নম্বর বলছে পণ্য বৈচিত্র্যকরণ কি, এটা মূলত প্রথম অধ্যায়ের টপিক। পোর্টফোলিও যে নীতি যেটা আছে, মানে আপনি অনেকগুলো পণ্য নিয়ে বিজনেস করবেন, সেটা হচ্ছে কি স্যার পণ্য বৈচিত্র্যকরণ। তারপর কি স্যার মূলধন বাজেটিং অনুমান নির্ভর হয় কেন? কারণ আমরা মূলত মূলধন বাজেটিং আমরা তৈরি করি স্যার ফিউচারের জন্য। তো ফিনান্সের ভাষায় ভবিষ্যৎ অনিশ্চিত, আজকে আছে কালকে নাও থাকতে পারি। আজকে আমি এটা চিন্তা করছি, কালকে সেটা নাও হইতে পারে, তো এই জন্য কি স্যার ভবিষ্যৎ অনিশ্চিত। আর এটা মূলত ফিউচারের জন্য আমরা আলোচনা করি, এই জন্য কি স্যার এটা অনুমান নির্ভর হয়, ঠিক আছে স্যার? গণনা কি বলছে? মিস্টার সবুজে বিনিয়োগকৃত গড় মুনাফার হার নির্ণয় করো, তার মানে উনি যে বিনিয়োগ করবে সেটা কি স্যার গড় মুনাফার আমাকে নির্ণয় করতে বলছে স্যার। তাহলে আমরা গড় মুনাফা নির্ণয় করি স্যার। তাহলে তোমরা একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে একটা ছক কেটে রাখছি আগেই তোমাদের জন্য, এখানে কোশ্চেন দেওয়া আছে। তা আমরা ছক করে আমরা সর্বপ্রথম কি লিখেছি? বিক্রয়টা লিখি। কি লিখেছি আমরা? বিক্রয়। তাহলে প্রথম বছর বিক্রয় সে আশা করছিল কত স্যার? 5 লক্ষ টাকা। প্রথম বছর লিখবো 5 লক্ষ। দ্বিতীয় বছর আশা করছিল কত স্যার? সে 6 লক্ষ টাকা। তার মানে লিখবো কত স্যার? 6 লক্ষ। তৃতীয় বছর আবার 5 লক্ষ টাকা সে আশা করেছিল। 4 নম্বর বছর সে কত স্যার? 7 লক্ষ টাকা। এবং একবারে বছর শেষে কত স্যার? 5,50,000 সেটা আশা করছে, ঠিক আছে স্যার? আচ্ছা, ক্লিয়ার। এখান থেকে আমরা বাদ দিব কি স্যার? প্রথমে চলতি খরচ। চলতি খরচ কয় পার্সেন্ট বলছে স্যার? বিক্রয় চলতি খরচ বলছে বিক্রয় 20%। কত পার্সেন্ট স্যার? 20%। তাহলে 5,10,000 আসছে কত স্যার? 50,000। তো 20% হবে 1 লক্ষ টাকা। 60 লক্ষর কত স্যার? 1,20,000 টাকা। আবার 5 লক্ষর কত স্যার? 1 লক্ষ টাকা। 7 লক্ষর হচ্ছে স্যার 1,40,000 টাকা। 5,50,000 হচ্ছে 1,10,000 টাকা। এটা হচ্ছে কি স্যার তাদের চলতি খরচের পরিমাণ, ঠিক আছে স্যার? এরপর আমাকে বাদ দিতে হবে কি স্যার? বাদ দিতে হবে অবচয়। কি বাদ দিতে হবে স্যার আপনার? অবচয়। অবচয় পরিমাণ দেখেন সুন্দর করে উল্লেখ দেওয়া আছে, কত টাকা স্যার? 1 লক্ষ টাকা। তাহলে আমরা অবচয় বাদ দিব কত স্যার? প্রতি বছর থেকে বার্ষিক অবচয় বাদ দেবো 1 লক্ষ টাকা। আমরা বাদ দিতেছি স্যার প্রতি বছর 1 লক্ষ টাকা। ক্লিয়ার? আমরা যদি এই টাকা বাদ দিই তাহলে আমরা কি পাবো স্যার? করযোগ্য মুনাফা বা হচ্ছে কি স্যার কর পূর্ববর্তী মুনাফা বা হচ্ছে মোট মুনাফা, যে যাই বলো না কেন। আমরা যদি 5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা বাদ দিই তাহলে আসে 3 লক্ষ টাকা। যদি এটা বাদ দিই তাহলে আসে কত স্যার? 3,80,000 টাকা। আবার যদি বাদ দিই কত স্যার? 3 লক্ষ টাকা। আবার যদি এটা বাদ দিই কত? 4,60,000 টাকা। আবার যদি এটা বাদ দিই তাহলে আসে 3,40,000 টাকা। ঠিক আছে? এই হচ্ছে আপনার
করযোগ্য মুনাফা পেলাম স্যার। আমরা কি পেলাম স্যার? করযোগ্য মুনাফা। সুতরাং করযোগ্য মুনাফা, হাতের লেখা খারাপ স্যার, তোমরা কিছু মনে করে, ঠিক আছে। এর সাথে আমাকে বাদ দিতে হবে কি স্যার? অবশ্যই কর বাদ দিতে হবে। আমরা জানি সবার শেষে আমরা কর বাদ দিই। কি বাদ দিই স্যার? কর। আর কর বলেছিল আমার কত পার্সেন্ট? 30%। কর কত পার্সেন্ট বলছে? 30%। আচ্ছা, তাহলে 3,00,000-এর 30% কত স্যার? 90,000 টাকা। তারপরে 3,80,000-এর 30% কত স্যার? 1,14,000 টাকা। তারপর হচ্ছে আবার 3,90,000 টাকা। আর 4,60,000-এর তোমার 30% হচ্ছে 1,38,000 টাকা। তারপর 3,40,000-এর 30% হচ্ছে 1,02,000 টাকা। আচ্ছা, এটা গেল। আমরা যদি বাদ দিই তাহলে আমরা প্রথম অ্যান্সার কত আছে স্যার? 2,10,000। তাহলে আমার প্রথম বছরের নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা 2,10,000। দ্বিতীয় বছরে কত আছে? 2,66,000। একবারে সহজ, কঠিন কিছু না। তারপর হচ্ছে আবার সেম 2,10,000। তারপর হচ্ছে স্যার যদি আমরা মাইনাস করি 3,22,000 টাকা। আমরা যদি আমরা মাইনাস করি তাহলে আসে 3,38,000, 2,38,000 টাকা। তাহলে আমরা কি পেলাম স্যার? কর পরবর্তী মুনাফা কত পেলাম স্যার? এই টাকা পেলাম স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এই হচ্ছে আমার মূলত ছক, একবারে সহজ। আমি কিন্তু আগের ভিডিওটা বুঝিয়েছিলাম স্যার। তো এখন আমরা কি করবো স্যার? গড় মুনাফা বার করবো স্যার। গড় মুনাফার হার বার করবো, গড় মুনাফা বার করবো স্যার। গড় মুনাফা কি হবে স্যার? এই সবগুলো টাকা যোগ দিয়ে আমরা বছর দিয়ে ভাগ দিই, যেহেতু 5 বছর এই জন্য আমরা 5 দিয়ে ভাগ দেবো, ঠিক আছে স্যার। একবারে সহজ, কঠিন কিছু নয় কিন্তু, ঠিক আছে। জাস্ট একটু মনোযোগ দিবা। আর তোমরা যারা বেসিক ক্লাসটা করো নাই স্যার, অবশ্যই তোমরা বেসিক ক্লাসটা করে নিবা, কারণ বেসিক ক্লাস যদি তুমি সূত্রগুলো না পড়ো, ফিনান্সের সবচেয়ে মূল বড় হাতিয়ার হচ্ছে সূত্র। তুমি যদি সূত্র না পারো তাহলে তুমি এগুলো কিচ্ছু পারবে না স্যার, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে আগে অবশ্যই সূত্র পারতে হবে। ভাগ দিব 5 দিয়ে, সবগুলো যোগ দিয়ে যদি আমি 5 দিয়ে ভাগ করি, আচ্ছা আমি যদি সবগুলো যোগ করি আনসার আসে কত স্যার? 2,49,200। 20 কত স্যার আপনার? 12 লক্ষ স্যার, সরি স্যার, এই জন্য কই মিলে না কেন? 12,46,000 ভাগ দিব 5 দিয়ে, তাহলে অ্যান্সার আসে কত স্যার? 2,49,200। 2,49,200। এই পর্যন্ত ক্লিয়ার স্যার? আচ্ছা, এখন আমাকে বাকি করতে স্যার গড় বিনিয়োগ। কি বাকি করতে হবে স্যার? গড় বিনিয়োগ। আমরা গড় বিনিয়োগ বাকি স্যার প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাংশ মূল্য। প্রাথমিক বিনিয়োগ কত ছিল স্যার? এনসিও কত ছিল আমার? 20 লক্ষ টাকা। আমি কিন্তু এখানে কোথাও কিন্তু ভগ্নাবশেষ মূল্য পাইনি স্যার, এই জন্য আমরা ভগ্নাবশেষ মূল্য লিখবো না, এই জন্য জাস্ট 0 দিব, ভাগ 2। অ্যান্সার কত স্যার আপনার? 10 লক্ষ টাকা, ঠিক আছে। এখন আমরা গড় মুনাফা সূত্র লিখবো স্যার। আমরা সব এলিমেন্ট গুলো পেয়ে গেছি। গড় মুনাফার হার, এটা সূত্র কি ছিল স্যার? কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা একই কথা স্যার। ভাগ হচ্ছে কি স্যার? গড় বিনিয়োগ, যেটা আমরা পাইছি উপরে, ইন্টু 100। কত স্যার? ইন্টু 100। আমি যদি সূত্র অনুযায়ী লিখি স্যার, কত আসলো স্যার? 2,49,200। এখানে হচ্ছে আপনার 1 লক্ষ 10 লক্ষ স্যার, সরি স্যার, কত? 10 লক্ষ গুণ 100। তাহলে আমার কত আসবে স্যার অ্যান্সার? অ্যান্সার হচ্ছে আপনার 24.92%। এটা হচ্ছে কি স্যার? সবুজের যে প্রকল্পটা, মানে সে কোম্পানি বা সে যে কারখানা স্থাপন করবে, সেটা স্যার গড় মুনাফা দেওয়া আছে কত স্যার? 24.92% স্যার, ঠিক আছে। আমি বুঝতে পারছি স্যার, খুব সহজ অঙ্ক এই ক্যাটাগরি থাকে স্যার, ঠিক আছে। অনেক অঙ্ক কি হয় জানো, তোমাকে আরো সহজ বলে, তোমার যে কর পরবর্তী মুনাফা দিয়ে দেয়, বাকি স্যার কর পূর্ববর্তী মুনাফা দিয়ে দেয়, বা কর অবচয় পূর্ববর্তী মুনাফা দিয়ে দেয়, একবারে সহজ। তখন আমি কি জাস্ট ছকগুলো, মানে যে নিচে সূত্রগুলো করতে হয়, যেহেতু এখানে আমাকে পুরোটা বার করতে হবে, যেহেতু তোমাদের বেসিক ক্লাস করেছে, এই জন্য আমি কি এমন অঙ্ক করছি যেখানে তোমার সবগুলো আমি বার করতে তোমাকে দেখাইতে পারছি। বুঝতে পারছি স্যার? তো তোমরা তাড়াতাড়ি তুলো, আমরা গহনে আলোচনা করবো স্যার, ঠিক আছে। তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে রাখো স্যার, তাড়াতাড়ি। আশা করি স্যার তোমরা এটা তুলে ফেলছো স্যার। তাহলে আমরা একটু মুছে ফেলি। আচ্ছা, আমরা মুছার আগে আমরা ঘ নাম্বারটা কি বলছে সেটা আলোচনা করছি। দেখেন খেয়াল করেন কি বলছে স্যার। ঘ নাম্বার বলছে মিস্টার সবুজের
গহনা বলছে কি স্যার, মিস্টার সবুজের কারখানা স্থাপনের যৌক্তিকতা পেব্যাক সময় পদ্ধতি নির্ণয় করো। তাহলে আমি যে ও যে স্থাপন করবে কারখানা, সেটা যে পেব্যাক পদ্ধতি কি সেটা যৌক্তিকতা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখন খেয়াল করো স্যার, আমরা জানি যদি আমরা পেব্যাক তৈরি করতে চাই তাহলে আমার অবশ্যই কি লাগবে স্যার, নগদ আন্তঃপ্রবাহ লাগবে। কি লাগবে স্যার, নগদ আন্তঃপ্রবাহ। তো ম্যাক্সিমাম অঙ্ক নগদ আন্তঃপ্রবাহ সরাসরি দেওয়া থাকে না। তো যদি সরাসরি দেওয়া না থাকে, এটা কিন্তু একটা নিয়ম আছে কিভাবে বার করতে, আমরা কিন্তু সূত্র ক্লাস আলোচনা করেছিলাম। যদি তোমার কি স্যার নগদ আন্তঃপ্রবাহ দেওয়া না থাকে, তাহলে তুমি বার করতে পারো কি বলছেন, ওই যে শেষে যে নিট প্রফা বেড়েছে না স্যার, সেই নিট প্রফার সাথে যদি আমরা অবচয় যোগ করি, তাহলে আমরা কি স্যার নগদ আন্তঃপ্রবাহ পাবো। কি স্যার, আচ্ছা আমি একটু মুছে তোমাকে বুঝাই স্যার। এটার সাথে কি স্যার একটু নিট প্রফাইল মনে রাখো স্যার। হ্যাঁ, এই যে নিট প্রফাইল একটু মনে রাখো স্যার। এই যে আমি একটু রাখলাম তোমাদের জন্য বুঝার জন্য স্যার, ঠিক আছে। খেয়াল করো, এটা হচ্ছে কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা। কি স্যার, কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা, এই যে এগুলা, ঠিক আছে। তো এগুলোর সাথে মূলত আমরা কি যোগ করবো স্যার, খেয়াল করেন স্যার। আচ্ছা আমি সুন্দর করে লিখে দিই স্যার, আমরা কি পাচ্ছিলাম কি সুন্দর করে লিখে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, আমরা প্রথমে কি পাইছিলাম স্যার, দেখেন স্যার, পাইছিলাম প্রথম বছর পাইছিলাম হচ্ছে স্যার 2,10,000 টাকা। দ্বিতীয় বছর পাইছিলাম স্যার 2,66,000 টাকা। তৃতীয় বছর পাইছিলাম স্যার আবার 2,10,000 টাকা। এরপরে স্যার একটু মনোযোগ দিয়ে তোমরা সবাই, 4 নম্বর বছর পাইছিলাম স্যার 3,22,000 টাকা। এবং পঞ্চম বছরে মানে শেষে পাইছিলাম 2,38,000 টাকা। এটা মুনাফা পেয়েছিলাম, তাই না স্যার। এগুলো পাইছিলাম কি স্যার, মুনাফা। এটা হচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম। এই যে মাত্র তোমরা লিখলা যেটা, ঠিক আছে। আমরা জানি এই যে নিট মুনাফা বা কর পরবর্তী বছর যদি আমরা অবচয় যোগ করি, কি যোগ করি স্যার, অবচয়। অবচয় 10,000 প্রশ্ন কত স্যার, 1,00,000 টাকা। তাহলে আমরা কিছু নগদ আন্তঃপ্রবাহ পাবো। কি পাবো স্যার, নগদ আন্তঃপ্রবাহ। আমরা সব এই যে অবচয় ছিল 1,00,000 টাকা, আমরা যোগ করলাম স্যার, তা আমরা কি পাবো স্যার, নগদ আন্তঃপ্রবাহ। কি পাবো স্যার, তো যোগ করলে কত স্যার, 3,10,000 টাকা, 3,66,000 টাকা। 1,00,000 যদি যোগ করি, যোগ করে আবার 3,10,000 টাকা, আবার 4,22,000 টাকা, আবার 3,38,000 টাকা। এটা পেলাম স্যার হচ্ছে কি স্যার, আমার নগদ আন্তঃপ্রবাহ। কি পেলাম স্যার, নগদ আন্তঃপ্রবাহ। বুঝতে পারছি স্যার। তো নগদ আন্তঃপ্রবাহ পেলাম। এখন আমরা যদি পে ব্যাকের ছকটা করি, কি করি স্যার, আমরা যদি পে ব্যাকের ছকটা করি স্যার, আমি একটু খেয়াল করছি, এখানে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, বিবরণ, বিবরণ না, বছর, নগদ প্রবাহ, ক্রমযুক্ত নগদ প্রবাহ। প্রথম হচ্ছে কি স্যার বছর, তারপর হচ্ছে কি স্যার নগদ প্রবাহ, তারপর হচ্ছে কি স্যার ক্রমযোজিত নগদ প্রবাহ। তাই আমার কয় বছর, 5 বছরের 5টা র কাটলাম স্যার, 1 2 3, 1 2 3 4 5। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। প্রথম বছরে নগদ আন্তঃপ্রবাহ কত ছিল স্যার, 3,10,000 টাকা। আমরা জানি প্রথম বছর নগদ আন্তঃপ্রবাহ আর ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কি স্যার, সমান হয়, দেখলাম স্যার। দ্বিতীয় বছর নগদ আন্তঃপ্রবাহ কত স্যার, 3,66,000 টাকা। তৃতীয় বছর আবার সেম 3,10,000 টাকা। এরপর স্যার চতুর্থ বছর 4,22,000 টাকা। পঞ্চম বছর 3,38,000 টাকা, তাই না। আমরা এগুলো কি স্যার যোগ করবো, একটার সাথে একটা যোগ করবো স্যার। ক্রমযোজিত তোমরা তো মানে বুঝোই, যোগ করতে হয়, তাই না স্যার। তোমরা কিন্তু ওই যে সাধারণ গণিত গুলো করছিলা স্যার, ঠিক আছে। তখন আমরা যোগ করবো স্যার, খেয়াল করেন। যদি আমরা যোগ করি তাহলে প্রথমটা অ্যান্সার কত স্যার, 3,10,000 ছিল। যদি আমরা এই দুটো যোগ করি তাহলে অ্যান্সার কত হবে স্যার, 6,76,000 টাকা। তারপরে এই দুটো আমরা যদি যোগ করি তাহলে অ্যান্সার কত হবে স্যার, 9,86,000 টাকা। আবার যদি এই দুটো যোগ করি তাহলে কত আসবে স্যার, 14,08,000 টাকা। আবার যদি 14,08,000 সাথে 3,38,000 টাকা আমরা যদি যোগ করি তাহলে আসবে 17,46,000 টাকা। কত টাকা স্যার, এখন দেখেন 17,46,000 টাকা। কিন্তু আমার প্রাথমিক বিনিয়োগ ছিল কত স্যার, 20 লক্ষ টাকা। প্রাথমিক বিনিয়োগ কত ছিল স্যার, 20 লক্ষ। কিন্তু আমার 5 বছর পর আমার আসতেছে কত স্যার, পে ব্যাকে 17,46,000 টাকা। তার মানে আমার কিন্তু ওই 20 লাখ টাকা ফেরত আসে নাই। আমার হয়তো কি স্যার আরো 1 বছর বা 1.5 বছর পর 20 লাখ টাকা আসতে পারে, কিন্তু আপাতত আসে নাই। আপাতত আমার কাছে আসছে কত, 5 বছর পর আপাতত আসছে কত, 17,46,000 টাকা। তার মানে 20 লক্ষ টাকা আমার ছিল বিনিয়োগ। আমি 5 বছর পর এই থেকে পেব্যাক কত পাবো স্যার, 17,46,000 টাকা। যদি আমরা মাইনাস করি তা আমার ঘাটতি আছে কত স্যার, ঘাটতি আছে 2,54,000 টাকা।
হ্যাঁ 2,54,000 টাকা ঘাটতি। তার মানে ৫ বছর পর আমার কাছে 2,54,000 টাকা ঘাটতি থাকবে। তার মানে কি স্যার? ওর কাছে ঘাটতি থাকবে। তার মানে এই কোম্পানি বা এই প্রকল্পটা তার জন্য কি স্যার? গ্রহণযোগ্য না। মানে পেব্যাক নিয়মে কি স্যার? তার জন্য গ্রহণযোগ্য না স্যার। বুঝতে পারছি স্যার? তাহলে তুমি যদি পেব্যাক হিসেবে যদি নির্ণয় করো তাহলে এটা কি স্যার? গ্রহণযোগ্য না। তুমি একটু ব্যাখ্যা করে বলে দিবা। এইটা হচ্ছে স্যার কোয়েশ্চেন স্যার। রাজশাহী বোর্ড ২০২৫ এর। তো তোমরা যারা মূলত এই ভিডিও দেখছো, যারা বুঝতেছো, তোমরা একটু কমেন্ট করে দিও স্যার বুঝতেছি। আর যারা বুঝতেছো না, আমাদের WhatsApp গ্রুপ আছে। আমরা প্রতিনিয়ত সেগুলো নিয়ে আলোচনা করি স্যার। ঠিক আছে? আমাদের WhatsApp লিংক দেওয়া থাকবে বা WhatsApp গ্রুপের নাম্বার দেওয়া থাকবে স্যার। আবার আমাদের এইচএসসি যে গ্রুপ, যে আইসিটি আছে বা ফিন্যান্সের যে গ্রুপ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত স্যার। নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা সুন্দর বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব স্যার। তো তোমরা যেখান থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাই দিও স্যার। তাহলে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসে আরো কয়েকটা ভিডিও আলোচনা করব স্যার। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।